উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চ অডিটোরিয়ামের কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখরের বিধায়ক গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন আধিকারিক ইঞ্জিনিয়ারেরা উপস্থিত ছিলেন। মন্ত্রী আজ বলেন, ইসলামপুরের এই অডিটোরিয়াম চালু হলে সংস্কৃতি প্রেমী মানুষেরা সাধারণ মানুষ উপকৃত হবেন। মন্ত্রী উদয়ন গুহ বলেন, 1.5 বছরের সময়সীমা ধার্য করা হয়েছে কাজ শেষের। ইসলামপুর ব্লকের বহু চর্চিত দোলঞ্জা নদীর ওপর ডাঙ্গাপাড়া ব্রিজ কেন হচ্ছে না, সেই প্রসঙ্গে তিনি বলেন, ডিপিআর হয়ে গিয়েছে, কিছু কাজ বাকি রয়েছে, এলেই ডাঙ্গাপাড়া ব্রিজ ও কাজও করা হবে। অপরদিকে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখরের বিধায়ক গোলাম রব্বানী বলেন, কেন্দ্রের মন্ত্রী ও সাংসদরা অনেক টাকা বেশি পায়। তিনি বলেন, তারা কি কাজ করেছেন। বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, তিনি যথেষ্টই খুশি এই অডিটোরিয়াম পেয়ে। যে দিশা আমাদের সামনে তুলে ধরেছেন, সেই দিশাকে সামনে রেখে ইসলামপুরের সুস্থ সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে নেতাজি সুভাষচন্দ্র মঞ্চের আজকে কাজ তার শুভ সূচনা। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী জনাব গোলাম রব্বানী, উপস্থিত আছেন ইসলামপুরের বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী, এখানকার পৌরসভার পৌরপিতা কানাইয়া লাল আগারওয়াল, আমাদের দপ্তরের এফিসিয়েন্ট অফিসার যিনি আমাদের সব ব্যাপারে গাইড করেন, রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী দুষ্মন নারিয়াল, এই জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া চৌধুরী সহ অন্যান্য যারা আধিকারিকেরা আছেন, আমার দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা মঞ্চে আছেন এই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, আমার সামনে সুধী নাগরিকবৃন্দ। আমি আবার সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই। এই যে প্রকল্প, প্রথমেই বলে রাখি, অনেকেই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন, অনেকেই হয়তো বলবার সুযোগ পাননি, কিন্তু মনে মনে আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা কিন্তু শিলান্যাস করি না, আজকে যেটা হচ্ছে শিলান্যাস না। শিলান্যাসের প্রথাটা হচ্ছে, আজকে আমি পাথর রেখে গেলাম যে মাননীয় মন্ত্রী উদয়ন গুহ অমুক দিন আসিয়া শিলান্যাস করিলেন, এখানে একটা প্রকল্প হইবে। আবার 1 বছর বাদে হয়তো আমি এলাম, না হলে আমার বদলে যিনি মন্ত্রী হলেন তিনি এসে ওই শিলা পরিষ্কার করে তার নামটা বসিয়ে দিলেন। আমরা যেটা করি সেটা হচ্ছে, আগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নিয়ে আসি, অর্থ বরাদ্দ হয়, তারপরে টেন্ডার হয়, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার হয়, এবং ওয়ার্ক অর্ডার হওয়ার পরে আজকে যেটা হচ্ছে সেটা আজকের থেকে কাজ শুরু হচ্ছে। আমাদের সাথে যেমন আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, তেমনি যিনি কাজ পেয়েছেন এই হলের কাজ করবেন, তিনিও মনে হয় সামনে বসে আছেন। আপনি উঠে দাঁড়ান, আপনি যে কাজ করবেন সেটা আমি আপনাকে বলছি যে যত শীঘ্রই সম্ভব এই সপ্তাহ থেকেই আপনি কাজ শুরু করবেন, এবং কাজের একটা নির্ধারিত সময় আছে। কাঁচা কাঁঠালকে পিটিয়ে পাকালে পরে তার স্বাদ ভালো হয় না, তেমনি যদি মনে করেন যে এত বড় একটা কাজ 3 মাসের মধ্যে করে ফেলতে হবে, তাহলে 6 মাস বাদে আবার আমাদের কাছে গিয়ে ধর্ণা দেবেন যে কাজের মান খারাপ হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। এবং এই ভদ্রলোক এর একটা বিয়ে হয়েছে, আমার দিনহাটাতে একটা অডিটোরিয়াম তিনি করেছেন, কুচবিহারে রবীন্দ্র ভবন তিনি করেছেন, হলদিবাড়িতে রবীন্দ্র ভবনের সংস্কার এবং সেখানে এসি হচ্ছে তিনি করছেন, কুচবিহার কলেজে অর্থাৎ আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে যে একটা আধুনিক অডিটোরিয়াম হচ্ছে উনি করছেন। অর্থাৎ সব মিলে অভিজ্ঞতাটা আছে বলে উনি কাজটা পেয়েছেন। ধূপগুড়িতেও উনি কাজ করেছেন। আর আমি ধরুন এই যে আপনি উঠে দাঁড়িয়ে বললেন, আপনি তো সাংবাদিক নন, যে এটার এই ব্রিজটা ডিপিআর হয়েছে, টেন্ডার হয়নি, ডিপিআর হয়েছে, কাগজ ফিনান্সে পাঠানো হবে, ফিনান্স থেকে অ্যাপ্রুভাল আসবে, তবে আমরা টেন্ডার যেতে পারবো। যতক্ষণ না ফিনান্স থেকে ওটা অ্যাপ্রুভ হয়ে আসছে, কারণ আমার বা আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারির এখতিয়ার হচ্ছে আমরা 3 কোটি টাকা পর্যন্ত একটা কাজ ফিনান্সের কাছ থেকে অ্যাপ্রুভাল না নিয়েই করতে পারি। তার উপরে হলে পরে ফিনান্সের অ্যাপ্রুভালের জন্য আমাদের পাঠাতে হয়। কাজেই এই কাজটা প্রায় 8 কোটি টাকার কাজ, এটা আমি চাইলেই কালকেই করে দিতে পারবো না। আমি এসিএস স্যারকেও বলেছি যে এটা আপনাকে কেয়ার নিতে হবে, ওখানে গিয়ে যে ফিনান্স সেক্রেটারি আছে তার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্রুভালটাকে নিয়ে এসে যাতে আমরা টেন্ডার করে কাজটা করতে পারি তার বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ এর মধ্যে কোনো ভাওতার ব্যাপার নেই, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপার নেই। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসে বিশ্বাস করি, বা ছোটবেলার থেকে আমাকে শেখানো হয়েছে, যে একটা সুস্থ সমাজ গড়তে হলে সবচাইতে আগে যেটা দরকার সুস্থ সংস্কৃতি। আর সুস্থ সংস্কৃতির জন্য দরকার ওই একদিন 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম কি একদিন নজরুলের জন্মদিন পালন করলাম, এ করে সুস্থ সংস্কৃতির চর্চা করা যায় না। সুস্থ সংস্কৃতির চর্চার জন্য এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে হবে। তার জন্য একেবারে ছোটদের থেকে এই শিক্ষাটাকে যদি চালু করা যায়, যদি বাড়িতে বাড়িতে এই চর্চাটাকে পৌঁছে দেওয়া যায়, তাহলে পরে আজকে আমাদের কাছে যেটা অ্যালার্মিং হয়ে গেছে, যুব সমাজকে ভুল পথে পরিচালিত করা, আমাদের পরবর্তী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা, তারা যাতে ভুল জায়গায় পা দেয় তার জন্য তাদের সামনে নানা রকম প্রলোভন তাদের সামনে ঝুলিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করবার চেষ্টা হয়। তার মধ্যে যেমন এটা একবার শিলান্যাস হয়েছিল বলতে কি স্যাংশন হয়েছিল, তারপরে আর এটা কাজ হয়নি। সেদিনই আমরা অফিসে গিয়ে তারপরের দিন দেখেছিলাম যে ওটার অ্যাডমিনিস্ট্রেটিভ, যদিও প্রায় 7 কোটি টাকা খরচ, কিন্তু ওটার আর নতুন করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের দরকার হবে না, ওটার আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আছে। এবার আমাদের টাকাটা খরচ করা নিয়ে ব্যাপার। আমরা সাথে সাথে এসিএস এর সাথে কথা বলে আমাদের দপ্তরে যে টাকা আমরা বন্টন করেছি তার হিসেব বের করে আমরা এই টাকাটা বরাদ্দ করেছি। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এটা মনে করুন এখন কাজটা শেষ করা। এই কাজটা যেদিনই শেষ হবে, হয়তো উদয়ন গুহ নাও আসতে পারে, হয়তো উদয়ন গুহ নাও থাকতে পারে, কিন্তু এটা জেনে রাখবেন যে ইসলামপুরবাসীর কাছে এই অডিটোরিয়াম নেতাজি সুভাষ মঞ্চ শুরু হয়ে গেল আজ থেকে, এবং যেদিন শেষ হবে কেউ না কেউ এসে এটা শুভ উদ্বোধন করবে। আমি শুধু 2-1টা কথা বলি, যেটা আমার ব্যক্তিগতভাবে ধারণা। এই সাংস্কৃতিক চর্চার কিন্তু কোনো ধর্মীয় বিভাজন হয় না। রবীন্দ্রনাথও ছিলেন, নজরুলও ছিলেন। আমি শুধু রবীন্দ্রনাথের কথা বলবো, আমি শুধু রবীন্দ্রনাথের সাথে যারা বা রবীন্দ্রনাথের ধর্মের সাথে যাদের, ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই, কাজটা করতে হবে। একটা প্রশ্ন, অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে আপনি বললেনও, এই যে ব্রিজ সেটা মানে অ্যামাউন্ট স্যাংশন হয়ে
আগামীতে মোটামুটি কতদিনের মধ্যে এটা আমি আবারও বললাম ধরে যে এটার একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট মানে ডিপিআর করা হয়েছে, কত টাকা লাগবে সেটাও হয়েছে। যেহেতু আমাদের যতটা এখতিয়ার তার বাইরে ওটা চলে গেছে, সেই জন্য ওটা ফিনান্সে পাঠাতে হবে। ফিনান্সে একটু তদবির করে ধরে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। করে হলে পরেই কাজটা আমরা টাকাটা মানে ওরা শুধু আমাদের তো টাকা দেবে না, ওরা শুধু স্যাংশনটা দেবে, টাকা তো আমরাই খরচ করব। বলছি নেতাজি সুভাষ মঞ্চ কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে বলে? ওটা 1.5 বছর ধরা আছে। 1.5 বছর ধরে। মানে আজকের থেকে মানে যেদিন ওয়ার্ক অর্ডার পেয়েছে, আজকের থেকে 7 দিন আগে ওয়ার্ক অর্ডার পেয়েছে, সেদিন থেকে 1.5 বছর সময় দেওয়া আছে। তবে ওরা কাজ করে ভালো, আগেই করবে। দমদমা ব্রিজ উদ্বোধন হলো আজকে, একবারে পুরোপুরি কমপ্লিট। দমদমা ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ ছিল? তো বেশ কয়েকটা অঞ্চলের লোকের সুবিধা হলো। একটা ব্লকের কয়েকটা জিপি, সেই জিপিগুলো বিভিন্ন বিধানসভার মধ্যে ভাগ আছে, সেগুলো অনেক মানুষের এখানে। আমার একটা রিকোয়েস্ট, উদয়নদাকে আমাদের এমআইসিকে আপনারা অনেকগুলো প্রশ্ন করলেন, এগুলো প্রশ্ন যদি এখানকার এমপিকে আর গত মন্ত্রী যে ছিলেন দেবশ্রী রায়চৌধুরী, উনি কি কি কাজ করেছেন ওনার খাতিয়ানটা জানা দরকার, আর কার্তিক পাল কি কি কাজ করে ওটা খাতিয়ানটা দরকার। স্যার আপনার কথা বলবো, আমাদের ইসলামপুরে আরেকটা বড় সমস্যা আছে। এনবিডিডি থেকে এখানে হচ্ছে শ্মশান যেটা আছে সতীরপুর শ্মশান, তার ইলেকট্রিক চুল্লি হয়েছিল, কিন্তু সেই দুটো অকেজো হয়ে গেছে। এবং এবার আমি একটা বলি, এইবার একটা না এবার আমি একটা বলি, চুল্লির ক্ষেত্রে একটা সমস্যা আছে। চুল্লি হচ্ছে 24 আওয়ার্স অন থাকতে হবে, না হলে পরে আমি হঠাৎ করে একটা ডেড বডি নিয়ে গিয়ে চুল্লিতে দেবো আর সেটা পুড়ে যাবে, সেটা হয় না। 24 আওয়ার্স ওটা চালাতেই হবে। এবং 24 আওয়ার্স যদি একটা চুল্লি চলে, মোটামুটি 1025 টাকা ইলেকট্রিকের বিল হয়। তার মানে মাসের শেষে 6 লাখ 7 লাখ টাকায়। আমার দিনহাটাতেও এই সমস্যা দেখা গেছে যে 6-7টা ডেড বডি যদি পার ডে হয় তবে গিয়ে ভায়াবিলিটি থাকবে, না হলে ভাবে না। আমি তো আর কাউকে মরতে বলতে পারি না যে মরুন, আমার যে এই চুল্লিটাকে চালু রাখুন। এই একই সমস্যা এখানেও আছে। তাহলে কি এখন যে বৈদ্যুতিক চুল্লি, তাহলে এটার অস্তিত্ব প্রায় আর না আমি বলছি যে এটা সমস্যা আছে। এবার যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে না বিদ্যুতের বিলটা আমরা মেটাবো, কি হয় না হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যখন তৈরি করা হয়েছিল তখনও তো এখন যে বডি যায় তখনও সেই পরিমাণে ছিল। হ্যাঁ, একটা সরকারি এটার একটা প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টের মাধ্যমে এটা হয়েছিল। কিন্তু তখন এটা অস্বীকার করা যাবে না, হয়তো এত ডিপলি এটাকে নিয়ে ভাবা হয়নি। কিন্তু মানে 6-7টা ডেড বডি যদি আমরা প্রত্যেক দিন সেখানে নিয়ে যাওয়া যায়, 5,000 টাকা করেও যদি চার্জ করা হয়, 30,000 টাকা এলে পারে। ওখানে দুটো লোক থাকবে, তার ইলেকট্রিকের বিল সব মিলিয়ে এটা, না হলে টাকাটা আসবে কোথায়? এবার পৌরসভা যদি বলে যে যা ডেড বডি আসুক, কোনো ক্ষতি নেই, আমরাই চালাবো, বা কোনো দপ্তর বিদ্যুৎ বিল এত আসছে, সেখানে কি সোলার সিস্টেমের ব্যবস্থা করা যেতে? এটা সোলার সিস্টেমে অত টানবেই না। আপনি বলছিলেন একাধিক না একটা কথা বলছি আপনাকে, আমরা পাই 70 লক্ষ টাকা পার ইয়ার, ওরা পায় 5 কোটি টাকা পার ইয়ার। একটা গেল, আমিও মন্ত্রী ছিলাম, আর উনিও মন্ত্রী ছিলেন দেবশ্রী রায়চৌধুরী, উনি কি কি কাজ করেছেন, ওই কাজের খতিয়ানটা নেন না। ছেড়ে দাও না ওগুলো কাজ। বলছি অনেক সময় ওনাদের একটা অভিযোগ থাকে যে ওনারা যে কাজটা স্যাংশন করান, মানে যেটা করতে চান সেটা নাকি সেখানে রাজ্য সরকারের সহযোগিতা করে না, তাই করতে পারে না। কোনটা করেন আমাকে লিস্ট করে দাও না, লিস্ট করে দাও। আমি একটা কথা বলে দিই, হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি।